আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের লেকচারটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের MA শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। কারণ তাদের একটা কোর্স আছে অর্ধপত্র যেটা, এটার নাম হলো টার্ম পেপার। এবং এটা মৌখিক পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ এটাতে পাস করতেই হয়। তোমরা এখানে 311014 এখানে দেখতে পাচ্ছ টার্ম পেপার আছে, যেটার জন্য 50 নম্বর বরাদ্দ রয়েছে এবং এটা পাস করা বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থী টার্ম পেপার জমা না দেয় তো সে পরীক্ষায় অকৃতকার্য হবে, অর্থাৎ তাকে ডিগ্রি দেওয়া হবে না এবং কমপক্ষে 40% নম্বর পেতে হবে। অর্থাৎ 50 নম্বরের মধ্যে কমপক্ষে 20 নম্বর না পেলে শিক্ষার্থীকে অকৃতকার্য ঘোষণা করা হবে বা তাকে ডিগ্রি দেওয়া হবে না। এজন্য টার্ম পেপার রচনার ক্ষেত্রে খুবই মনোযোগী হওয়া জরুরি। কারণ এই 50 নম্বরের মধ্যে একজন 45 পাবে, একজন 40 পাবে, একজন 35 পাবে। অর্থাৎ তোমার টার্ম পেপারের মানের উপরে তোমার নম্বর নির্ভর করবে। এজন্যই আজকে আমরা এই টার্ম পেপার সম্বন্ধে জানব। প্রথমেই প্রশ্ন ওঠে, টার্ম পেপার কি? ইংরেজিতে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটা একটা লম্বা এসে বা প্রবন্ধ। এটা কোনো বিশেষ সাবজেক্ট বা বিষয়ের উপরে, এটা কলেজের এক টার্মের গবেষণার ভিত্তিতে এই টার্ম পেপার রচনা করতে হয়, যেটার বাংলা প্রতিশব্দ দীর্ঘ রচনা। সাধারণত কোনো বিষয় সম্পর্কে তথ্য উপাত্ত প্রমাণের ভিত্তিতে ব্যাখ্যা, বর্ণনা, বিশ্লেষণ এবং তুমি নতুন করে কি খুঁজে পেলে, একটা গবেষণা যে করলে তুমি কি খুঁজে পেয়েছো সেটা রচনা করা। এবং এটা একজন শিক্ষার্থীর জন্য পাঠ গবেষণা হিসেবে বিবেচনা করা হয়। অ্যাসাইনমেন্টকে বলা হয় ছোট পরিসরে গবেষণা। টার্ম পেপার মধ্যম পর্যায়ে বা তার চেয়ে একটু উচ্চ স্তর, আর থিসিস এটা তার চেয়ে উচ্চ স্তরের গবেষণা কর্ম। এই টার্ম পেপার সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে। যেমন দেখো, প্রতিটি শিক্ষার্থী একজন সুপারভাইজারের তত্ত্বাবধানে টার্ম পেপার প্রস্তুত করবে। অর্থাৎ একজন শিক্ষক নিযুক্ত করা হবে, যিনি এই ব্যাপারে সার্বিক দেখাশোনা করবেন, তত্ত্বাবধান করবেন। এরপরে কলেজের একটা কমিটি থাকবে, তারা টার্ম পেপারের বিষয় নির্বাচন করবে এবং সেটা শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হবে। আমাদের রাজশাহী কলেজে এরকম টার্ম পেপারের বিষয় দেওয়া হয়েছে। তোমরা এখানে খেয়াল করো, গ্রুপের নাম ক, এরকম 11টা গ্রুপ করা হয়েছে এবং এই গ্রুপগুলো করা হয়েছে রোল নম্বরের ভিত্তিতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 36 পর্যন্ত একটা গ্রুপ, এরপর 37 থেকে 72 পর্যন্ত একটা গ্রুপ। তোমাদের যাদের রোল নম্বর যে গ্রুপে পড়েছে এবং তত্ত্বাবধায়ক শিক্ষকের নাম দেওয়া আছে, দেখো এখানে ডক্টর শিখা সরকার ম্যাডাম, এরপর ইব্রাহিম আলী স্যার, এরকম বিভিন্ন শিক্ষক আছেন। তোমার রোল নম্বর যেখানে আছে সেই গ্রুপ এবং সেই গ্রুপের শিক্ষক যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপর তোমাকে টার্ম পেপার রচনা করতে হবে। 11 জন শিক্ষক 11টা টপিক দিয়েছেন, তুমি ইচ্ছা করলেই টপিক পরিবর্তন করতে পারবে না। ওই বিশেষ শিক্ষকের অধীনেই তোমাকে এই টার্ম পেপার রচনা করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো কিছু নির্দেশনা রয়েছে, যে টার্ম পেপার প্রণয়নের জন্য, রচনার জন্য A4 সাইজের কাগজে লিখতে হবে। আমরা ফটোকপির দোকানে যে ফটোকপিগুলো করি সাধারণত এটাই A4 সাইজ। যেখানে দেখতে পাচ্ছ এটা A4 সাইজ বা সাধারণ ফটোকপি যেগুলো করা হয়, এটা A4 সাইজের 1 পৃষ্ঠায়, অর্থাৎ শুধু ডান দিকের পেজে লিখতে হবে, দুই দিকে লেখা গ্রহণযোগ্য নয়। টার্ম পেপারে একটা ফ্রন্ট পেজ থাকবে। আমরা এই ফ্রন্ট পেজ, কভার পেজ এগুলো পরে ছবি সহ দেখাবো। আপাতত শুধু মনে রাখো, টার্ম পেপারে একটা ফ্রন্ট পেজ দিতে হবে, একটা ইনসাইড কভার পেজ থাকবে এবং কভার পেজে বিষয়ের শিরোনাম, শিক্ষার্থীর নাম, রোল নম্বর, কলেজের একটা রোল নম্বর দেওয়া হয়, সুপারভাইজারের নাম, অর্থাৎ তুমি যে শিক্ষকের অধীনে এই টার্ম পেপার রচনা করছো তাকে সুপারভাইজার বলা হচ্ছে, তার অধীনে থেকেই তোমাকে এটা রচনা করতে হবে বা তিনি যে নির্দেশনা দেবেন যেভাবে চাচ্ছেন সেভাবে দিতে হবে। এরপরে যে শিক্ষকের অধীনে তুমি এই টার্ম পেপার রচনা করছো সেই শিক্ষকের পদবি, ইনি প্রফেসর হতে পারেন বা প্রভাষকও হতে পারেন, সেই শিক্ষকের পদবি লিখতে হবে। আর
এই টার্ম পেপার জমাদানের একটা তারিখ থাকবে, সে তারিখও উল্লেখ করতে হবে। আমাদের কলেজে একটা তারিখ ঘোষণা করা আছে, নোটিসে ওটা দেখে নিও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো নির্দেশনা দেওয়া হয়েছে যে টার্ম পেপারে যথাস্থানে ঘোষণাপত্র থাকবে, কৃতজ্ঞতা স্বীকার থাকবে এবং সার সংক্ষেপ লিখতে হবে, সূচিপত্র দিতে হবে একটা, এবং 20 থেকে 25 পাতার একটা পূর্ণ বিবরণ দিতে হবে, যেটা মূলত তোমার গবেষণা কর্ম। এটার ভিত্তিতেই তোমাকে নম্বর প্রদান করা হবে। আর এরপরে শেষে থাকবে গ্রন্থপঞ্জি, এরপরে থাকবে পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা। এর কোনো অংশ যদি তুমি বাদ দাও, অর্থাৎ এগুলো বাদ দিয়ে যদি রচনা করো, তো সেটাও হবে, তবে ভালো হবে না, অঙ্গহানি হবে। যেমন একটা মানুষ আছে কিন্তু তার হাত নেই, চোখ নেই, কান নেই, পা নেই, এরকম অনেকে এরকম ঘোষণাপত্র বাদ দেয়, কৃতজ্ঞতা স্বীকার বাদ দেয়, সারসংক্ষেপ বাদ দেয়, একবার প্রথমেই অ্যাসাইনমেন্টে ঢুকে যায়। এগুলোকে অসম্পূর্ণ বা অপূর্ণ টার্ম পেপার হিসেবে গণ্য করা হয়। এবারে আমরা এটার বিস্তারিত দেখব। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট একটা মডেল দিয়েছে টার্ম পেপার রচনার। তোমরা এখান থেকে একটা ধারণা নিতে পারো। খেয়াল করো, তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় লেখা যেতে পারে, একাডেমিক ইয়ার, তোমাদের এটা সেশন হবে, এরপরে টার্ম পেপারের বিষয়, এরপরে বাম দিকে যিনি সুপারভাইজার বা যিনি তত্ত্বাবধায়ক বা যার অধীনে তুমি টার্ম পেপার রচনা করবে তার নাম এবং পদবি, আর ডান দিকে থাকবে তোমার নাম, তোমার রোল নম্বর, সেশন ইত্যাদি। এরপরে থাকবে কৃতজ্ঞতা স্বীকার। আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো একটু পরে, আগে শুধু মডেলটা দেখে নাও। এরপরে থাকবে ডিক্লারেশন বা ঘোষণা, এরপরে থাকবে সূচিপত্র। আমরা মোটামুটি এখান থেকে একটা ধারণা পেতে পারি। আবার কখনো কখনো এভাবেও টার্ম পেপার রচনা করা হয়, একদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো, অন্যদিকে তোমার নিজের প্রতিষ্ঠান। যেমন আমাদের রাজশাহী কলেজ, এর লোগোটা ডান দিকে দেওয়া হয়েছে, এরপরে টার্ম পেপার, এর টার্ম পেপারের বিষয়বস্তু, এরপরে উপস্থাপক যিনি টার্ম পেপার রচনা করছেন, এরপরে তত্ত্বাবধায়ক, একবারে নিচে থাকবে জমাদানের তারিখ। এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য মডেল, তোমরা এটা অনুসরণ করতে পারো। আবার কেউ কেউ এরকম ভাবেও করে, শুধু কলেজের নাম ও লোগো দিয়ে, বিভাগের নাম দিয়ে, বাম দিকে তত্ত্বাবধায়ক, ডান দিকে উপস্থাপকের নাম, তার উপরে থাকবে টার্ম পেপারের বিষয়। এভাবেও দিতে পারো। একজন উপস্থাপক হিসেবে তোমাকে এই তথ্যগুলো অবশ্যই দিতে হবে: শিক্ষার্থীর নাম, শ্রেণী, শিক্ষাবর্ষ, শ্রেণী রোল, কোন বিভাগ, কোন কলেজ, মোবাইল নম্বর, এবং শেষে থাকবে জমাদানের তারিখ। আর এরপরে আমরা বলেছি একটা ঘোষণাপত্র থাকবে। তুমি যে এটা কপি পেস্ট করছো না, কারো কাছ থেকে চুরি করো নাই এই লেখাটা, বা এটা অন্য কোথাও প্রকাশিত হয়নি, এটার একটা ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে। কারণ এই টার্ম পেপারটা একটা গবেষণা কর্ম হিসেবে বিবেচিত হয় এবং এটার জন্য 50 নম্বর বরাদ্দ রয়েছে, এজন্য এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আবার কৃতজ্ঞতা স্বীকার। এই টার্ম পেপার রচনা করতে গিয়ে তুমি বিভিন্ন শিক্ষকের সহযোগিতা পেয়েছো, বিভিন্ন লাইব্রেরি ব্যবহার করেছো, এই কলেজের বিভিন্ন শিক্ষক তোমাকে সহযোগিতা করেছে, বন্ধুরা সহযোগিতা করেছে, এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। এটা ফর্মালিটিস এবং এটা বিনয়ের বা ভদ্রতা বলা যায়, এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। তুমি যখন এমফিল পিএইচডি করবে তখনও এই বিষয়গুলো মেনটেন করতে হবে, এগুলো অবশ্যই করতে হয়, একটা বইতে থাকে, দেখো। এরপর থাকবে সার সংক্ষেপ। এটা ভূমিকা হিসেবে লেখা হয় বা মুখবন্ধ বা লেখকের কথা। তুমি যে কোনো বই দেখবে যে লেখকের একটা কথা থাকে, এই বইটা তিনি কি উদ্দেশ্যে লিখেছেন বা এই বইটার কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং এই বইয়ের কিছু সীমাবদ্ধতা আছে, এটা এই মুখবন্ধ বা সার সংক্ষেপ অংশে স্বীকার করতে হয়। এবং গ্রন্থ সম্পর্কে লিখতে হয় যেন পাঠক শুধু এই ভূমিকাটা পড়েই বা এই মুখবন্ধ পড়েই তোমার লেখাটি সম্পর্কে ধারণা পেতে পারে। এটা একটা বিখ্যাত বইয়ের সূচিপত্র, খেয়াল করো। প্রথমে মুখবন্ধ, এরপরে কৃতজ্ঞতা স্বীকার, এরপরে নাম পদবী সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে, প্রস্তাবনা দিয়েছে, এরপরে বিভিন্ন অধ্যায়ে ভাগ করে নিয়েছে।
9টা অধ্যায় শেষ করার পরে শেষে দিয়েছে উপসংহার। তোমরা মোটামুটি এটা অনুসরণ করতে পারো এই সূচিপত্রের ধরনটা। অথবা আমরা সংস্কৃতি কথা প্রবন্ধ সম্পর্কে যদি লিখতে চাই, তাহলে ভূমিকা, প্রস্তাবনা এগুলোতে লিখলেই সেই সাথে এই পয়েন্টগুলো তোমরা আনতে পারো। অর্থাৎ বিভিন্ন অধ্যায়ের ভিত্তিতে তোমরা এই পয়েন্টগুলো নির্দেশ করতে পারো। যেমন লেখকের দৃষ্টিতে সংস্কৃতি কি, সাধারণ লোকের সংস্কৃতি কিরকম, এই বিষয়গুলো আনতে পারো। বা অবস্থা বুঝিয়ে বা তোমার রচনার ধরন বা গবেষণার ধরন হিসেবে অধ্যায় ভাগ করতে পারো। এটা মূলত যিনি রচনা করবেন তার উপর নির্ভর করবে। বিষয়ভেদে এই সূচিপত্রের ধরন ভিন্ন হতে পারে। অর্থাৎ কোন পৃষ্ঠায় কোন বিষয়ে আলোচনা করেছো এর একটা নির্দেশনা যেন থাকে, এটা খেয়াল করবে। এরপরে আরেকটা বিষয় থাকবে যে তুমি এই গবেষণা করতে গিয়ে কোন কোন গ্রন্থ বা বিশেষ পত্র পত্রিকা বা বিশেষ তথ্যসূত্র ব্যবহার করেছো কিনা সেটা উল্লেখ করতে হবে। যেমন নয়নচারা গল্পগ্রন্থ নিয়ে তুমি লিখতে গেছো, তখন তুমি একজন সমালোচকের একটা উক্তি দিলে, তখন এটার ফুটনোট ব্যবহার করতে হয়। তোমাদের নোটিশে দেখবে যে ফুটনোট ব্যবহারের কথা বলা হয়েছে। এই যেখানে 1 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুটনোট ব্যবহারের নিয়ম। একজন লেখকের একটা উদ্ধৃতি ব্যবহার করলে সেই উদ্ধৃতিটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটাও লিখতে হয়। যেমন এখানে জিনাত ইমতিয়াজ আলী, ইনি লেখক বা সমালোচক। সৈয়দ ওয়ালিউল্লাহ, এটা হচ্ছে তার গ্রন্থের নাম। সৈয়দ ওয়ালিউল্লাহ জীবন দর্শন ও সাহিত্যকর্ম, কোন প্রকাশনা থেকে বের হয়েছে সেটাও লিখতে হয়। এবং কোথা থেকে বের হয়েছে, ঢাকা থেকে নাকি কলকাতা থেকে নাকি অন্য কোনো দেশ থেকে, সেটাও লিখতে হয়। এবং কত খ্রিস্টাব্দে বের হয়েছে এবং ওই বইয়ের কত পৃষ্ঠায় এই কথাটা আছে সেটাও লিখতে হয়। এভাবে ফুটনোট ব্যবহার করতে হয়। তুমি এরকম একাধিক লেখকের বা একাধিক সোর্স থেকে, একাধিক সূত্র থেকে এরকম তথ্য নিতে পারো। তুমি যে বক্তব্য দিচ্ছ সেই বক্তব্যের সমর্থনে বিভিন্ন সূত্র থেকে প্রমাণ দিতে হয় বা উদ্ধৃতি দিতে হয়, কোটেশন দিতে হয়। এখানে খেয়াল করো, আমি 2টা উদ্ধৃতি ব্যবহার করেছি এবং ওখানে লিখেছি 2। আগে লিখেছিলাম 1, এখন লিখেছি 2। এবং এই তথ্যসূত্রটা নিচে লিখেছি আব্দুল মান্নান সৈয়দের গ্রন্থ সৈয়দ ওয়ালিউল্লাহ, গ্রন্থের নাম, অবসর হলো ওই প্রকাশনার নাম, ঢাকা থেকে প্রকাশিত হয়েছে 2001 খ্রিস্টাব্দে, আর 17 পৃষ্ঠা থেকে এই কথাটা নেওয়া হয়েছে। এরকম তুমি 1, 2, 3, 4, 5 যতগুলো উদ্ধৃতি ব্যবহার করবে বা যত সোর্সকে ব্যবহার করবে, 1, 2, 3, 4, 5 এভাবে ব্যবহার করতে হয়। এটাকে বলে তথ্যসূত্র বা ফুটনোট ব্যবহার। এই তথ্যসূত্র তুমি যে পৃষ্ঠায় এই তথ্য ব্যবহার করেছো সেটার একবার নিচে দিতে পারো, আবার তোমার লেখার শেষে এভাবে দিতে পারো। এটা সম্পূর্ণ লেখকের ইচ্ছার উপর নির্ভর করে। তবে গবেষণা কর্মে এরকম তথ্যসূত্র দিতে হয়। যে কোনো সমালোচনা গ্রন্থেই দেখবে এরকম তথ্যসূত্র বা গ্রন্থপঞ্জি দেওয়া হয়েছে। আর এরপরে সবশেষে থাকবে পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স। কোনো গবেষণা সম্পর্কে অতিরিক্ত তথ্য যদি তুমি দিতে চাও, যেমন এটা চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের পরিশিষ্ট। এই চণ্ডীমঙ্গল কাব্যটা কোন কোন সম্পাদকের হাতে কিভাবে পাওয়া গেছে এটা নিয়ে একটা মতভেদ, মানে পাঠান্তর, যেটা বিভিন্ন বইতে যে বিভিন্ন রকম পাঠ পাওয়া গেছে সেটা নিয়ে তিনি একটা পরিশিষ্ট করেছেন। তিনি এখানে মন্তব্য করেছেন যে এই অংশ অপুঁথিতে বাদ পড়েছে। অর্থাৎ বিভিন্ন পাঠ ভেদ বা তুমি নিজে কি খুঁজে পেয়েছো এটা এই পরিশিষ্ট অংশে দেখাতে হয়। তোমার নিজের যদি কোনো মন্তব্য থাকে বা পাঠ ভেদ থাকে সেগুলো এই পরিশিষ্ট অংশে আসবে। তোমাদের লেখার আকার কত বড় হবে সেটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা স্পষ্ট নির্দেশনা রয়েছে। যেমন শিরোনাম লিখতে হবে 14 ফন্টে, সাব শিরোনাম লিখতে হবে 13 ফন্টে, আর সাধারণ বডি যেটা আমাদের মূল লেখা যেটা সেটা লিখতে হবে 12 ফন্টে, এবং লাইনের মাঝে 1.5 এতটুকু স্পেস দিতে হবে। তবে যেহেতু কম্পিউটারে টাইপ করলে কপি পেস্ট করার একটা সুযোগ থাকে এবং অনেকে এই সুযোগটা গ্রহণ করছে, অন্যের লেখাকে নিজের নামে চালিয়ে দিচ্ছে, এ কারণে বর্তমানে হাতে লেখা টার্ম পেপারই নেওয়া হয়। প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই এখন হাতে লেখা নেওয়া হচ্ছে, কারণ এই সুযোগের অপব্যবহার অনেকেই করা শুরু করেছে। অর্থাৎ অন্যের লেখা কপি পেস্ট করে প্রিন্ট করে জমা দিয়ে দেওয়া হচ্ছে।
এই জন্য তুমি কলেজে খোঁজ নেবে যেটাকে হাতে লিখে জমা দিতে হবে নাকি কম্পিউটারে কম্পোজ করে দিতে হবে। এক্ষেত্রে কলেজে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক যেভাবে দিতে বলেন সেভাবে তোমরা দেবে। টার্ম পেপার জমা দেওয়ার একটা ডেট থাকে, সেই তারিখের মধ্যেই জমা দিতে হয়। এই তারিখের মধ্যে জমা না দেওয়া এটা অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় বা তার নম্বর কমতির একটা কারণ হয়, এবং একেবারে জমা না দিলে ফেল করে দেওয়া হয়, এটা আগেই বলা হয়েছে। জমা দেওয়ার সময় 5 মিনিটের মধ্যে যিনি তত্ত্বাবধায়ক তার সামনে এটা উপস্থাপন করতে হবে। এটা তুমি নিজে করেছো নাকি অন্যের কাছ থেকে কপি পেস্ট করেছো, এটা কি তোমার নিজের ভাবনা কিনা সেটা মূল্যায়ন করা হতে পারে। এবং সংশ্লিষ্ট শিক্ষক বা তত্ত্বাবধায়ক ইচ্ছা করলে তোমাকে প্রশ্ন করতে পারেন। এ ব্যাপারে প্রস্তুতি রাখা জরুরি। আর ভাষার মাধ্যম হবে বিভিন্ন ভাষা, যেমন ইংরেজি, বাংলা, আরবি, এরকম ভাষার ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাষায় উত্তর দিতে হবে। আর অন্য বিষয়গুলো সমাজবিজ্ঞান বা ইতিহাস এগুলোর ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা ভাষাকে ব্যবহার করতে হবে। তবে উদ্ধৃতি ও টেকনিক্যাল শব্দ ছাড়া একই কোর্সের উত্তরপত্রে বাংলা ইংরেজি মিশ্রণ গ্রহণযোগ্য নয়, যে কোনো একটা ভাষা লিখতে হবে। আর লেখার পরে এটাকে স্পাইরাল বাইন্ডিং বলে, অথবা এভাবে বাঁধাই করে দিতে পারো। আমাদের খাতাগুলো স্পাইরাল করেও দেওয়া হয়, আবার এভাবে দেখবে যে বই বাঁধাইয়ের দোকানে এভাবে বাঁধাই করে জমা দেওয়া হয়, বাঁধাই করে জমা দেওয়া হয়। তোমরা এভাবে জমা দিতে পারো, এভাবে বাঁধাই করে করে জমা দিতে পারো। একটা কথা মনে রেখো, 50 নম্বর সৌন্দর্যের উপরে একটা নম্বর থাকে। যে টার্ম পেপারটা হাতে নিয়েই ভালো লাগবে তার প্রতি একটা সফট কর্নার কাজ করে। হাতে লেখা সুন্দর করার চেষ্টা করবে, যত্ন সহকারে লিখবে, বানানের ব্যাপারে মনোযোগী হবে। শুধু দায় সারা গোছের ভাবে লিখলে শিক্ষকও একটা দায় সারা গোছের নম্বর দিয়ে রেখে দেবে। এজন্য সুন্দর হও, এবং এটা একটা গবেষণা কর্ম এবং এটা একটা শেখার অংশ। ভবিষ্যতে যে তুমি এমফিল পিএইচডি করবে, থিসিস করবে, সেটার একটা হাতে কলমে শিক্ষাদান মাত্র এটা। এজন্য ব্যাপারটা শিখে রাখো, এবং যেভাবে নির্দেশনা দেওয়া হলো জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে চাচ্ছে সেভাবেই জমা দেওয়ার চেষ্টা করো, ভালো হবে ইনশাআল্লাহ। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।